ড্রামার শুরুতেই আমরা একটি গ্যাং বা গ্রুপকে দেখতে পাই, যার নাম ছিল ব্ল্যাক মাম্বা। আর এই গ্রুপটিকে লিড করছিল আমাদের ফিমেল লিড সুমিন। সুমিন তখন সবাইকে প্রয়োজনীয় দিক নির্দেশনা আর নির্দেশ দিচ্ছিল। এই দলে বেশ কিছু নতুন সদস্যও যোগ দিয়েছিল। এ তো বিশাল একটা দলকে একজন মেয়ে এভাবে নির্দেশ দিচ্ছে আর নেতৃত্ব দিচ্ছে, এটা দেখে নতুনরা বেশ অবাক হয়ে যাচ্ছিল। তারা মনে মনে ভাবছিল, এ তো মানুষের মাঝে সবাই এই একটা মাত্র মেয়ের কথা এত বাধ্য হয়ে মেনে নিচ্ছে কেন। তখনই নতুনদের মধ্যে একজন ব্যক্তি এগিয়ে এসে সুমিনের নির্দেশের সঙ্গে দ্বিমত পোষণ করলো আর প্রতিবাদ জানাতে শুরু করলো। পরিস্থিতি দেখে সুমিন নিজে তার কাছে গিয়ে দাঁড়ালো। তাকে খুব কাছে থেকে বোঝাতে লাগলো আসলে সত্যিকারের ক্ষমতা বা রিয়েল পাওয়ার কাকে বলে আর তা কিভাবে প্রকাশ করতে হয়। সুমিনের এই ক্ষিপ্র আর আক্রমণাত্মক মেজাজ দেখে সেখানে উপস্থিত সবাই পুরো শকড হয়ে গেল। এরপর সুমিন নিজের কাজ শেষ করে সেখান থেকে চলে গেল। সে যেতেই সবাই তাকে নিয়ে আর তার অতীত জীবন নিয়ে ফিসফাস করে নানা কথা বলতে শুরু করলো। তারা বলাবলি করছিল শুরু থেকেই হয়তো এই কঠিন কাজ আর বিশেষ মিশনগুলোই তার জীবনের মূল লক্ষ্য ছিল। ঠিক এমন সময় সেখানে দৃশ্যপট বদলে যায়। দেখা যায় এক চোরকে, যে তাদের অত্যন্ত গোপনীয় আর গুরুত্বপূর্ণ কিছু মূল নথি বা ডকুমেন্ট চুরি করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওই কাগজগুলো ছিল ভীষণ সংবেদনশীল, যা গ্যাংসের বাইরের কোনো মানুষের হাতে কোনোভাবেই পড়তে দেওয়া যেত না। চোরটি অনেক দূর দিয়ে দৌড়াচ্ছিল বলে ওখানকার দায়িত্বপ্রাপ্ত কমান্ডারের পক্ষে তাকে নিশানা করে গুলি করা সম্ভব হচ্ছিল না। কিন্তু সুমিন সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে নিজের রিভলভার বের করে দূর থেকেই তাকে লক্ষ্য করে নিশানা চালালো। গুলি লেগে চোরটি সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে আহত হলো। সুমিন তখন সময় নষ্ট না করে তার স্টাফদের নির্দেশ দিল লোকটিকে এখনই যেন তার ব্যক্তিগত ক্যাবিনে ধরে নিয়ে আসা হয়। কিন্তু কিছুক্ষণ পর তার স্টাফরা অত্যন্ত হতাশ আর বিষণ্ণ মুখে সুমিনের ঘরে ফিরে এলো। তারা এসে সুমিনকে জানালো আফসোসের বিষয় হলো তারা সেই লোকটিকে শেষ পর্যন্ত ধরতে পারেনি। সুমিন এই খবর শুনে প্রচণ্ড অবাক হলো আর শক্ত কণ্ঠে প্রশ্ন করল, এমনটা কিভাবে হতে পারে? যে ধরনের বুলেট লোকটির শরীরে লেগেছিল তাতে সে হয়তো ঘটনাস্থলেই মারা যাওয়ার কথা, না হয় তার নিজের পায়ে হেঁটে পালানোর ক্ষমতা চিরতরে হারিয়ে ফেলার কথা। তখন স্টাফ তাকে বিস্তারিত জানালো যে চোরটার সঙ্গে অন্য এক সোর্স বা পার্টনার ছিল, সেই সহযোগী তাকে সাহায্য করে কোনো মতে সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে। সুমিন তখন তাদের কাছে তার হারিয়ে যাওয়া নথির বিষয়ে জানতে চাইল, ঠিক কোনো ফাইলের পেছনে ওই লোকটা লেগেছিল। তখন সেই স্টাফ জানায় S3011 ফ্লাইটের যে বিশেষ ফাইলগুলো ছিল সেগুলো সবই ওই লোকটা নিয়ে চম্পট দিয়েছে। এখন সুমিনের মূল কাজ হয়ে দাঁড়ালো এটা খুঁজে বের করা যে আসলে কে বা কারা তাদের এত গোপন তথ্য বাগিয়ে নেওয়ার পাঁচতারা করছিল। পরের দৃশ্যেই সুমিনকে তার পরিবারের কাছে ফিরে যেতে দেখা যায়। তবে তাকে দেখা মাত্রই তার সৎ বোন ডেজি ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। আসলে ডেজি ছিল সেই পরিবারের একজন দত্তক নেওয়া মেয়ে। অন্যদিকে সুমিনকে ঘরে ঢুকতে দেখেই তাদের আঙ্কেল চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। তিনি রেগে গিয়ে সুমিনকে বলতে লাগলেন, তুমি আবার এখানে কেন এলে? তোমাকে তো পরিষ্কার বলা হয়েছিল বিদেশে থেকে নিজের পড়াশোনা ও সব কাজ শেষ করে ওখানেই স্থায়ীভাবে থেকে যেতে। তাহলে হঠাৎ করে এখানে পা রাখার কি দরকার পড়েছিল তোমার? সুমিন খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জবাব দিল, দেখুন, আমি কোথায় যাব আর কোথায় থাকব সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার। আমি কোথায় যেতে পারবো আর কোথায় যেতে পারবো না তা আপনারা ঠিক করে দেওয়ার কেউ নন। আর ভুলে যাবেন না, এটা আমারও বাড়ি। আমার যখন মনে হয়েছে কোনো কাজে কয়েকদিনের জন্য এখানে এসে থাকা দরকার, আমি এসেছি আর কিছু দিন এখানেই থেকে যাব। তার এই কথা শুনতেই আন্টি সাথে সাথে না করে উঠলেন। তিনি কঠোর সুরে বললেন, ডেজির দিকে একবার তাকিয়ে দেখেছো? মেয়েটার শারীরিক অবস্থা দিন দিন কত খারাপ হয়ে যাচ্ছে। তুমি যতদিন এখানে ছিলে ততদিন এই বেচারিকে প্রতিনিয়ত সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হতো। তুমি বিদেশে যাওয়ার পরেই পরিবারের সব কিছু শান্ত আর স্বাভাবিক হয়েছিল, কিন্তু এখন তুমি ফিরতেই আমাদের ডেজির মনের ভেতরে সেই পুরনো ভয়টা আবার নতুন করে দানা বেঁধে উঠেছে। তোমার জন্য ওর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর কত বড় ধাক্কা পড়বে তা কি তুমি একবারও ভেবে দেখেছ? সুমিন এক মুহূর্ত দেরি না করে তীক্ষ্ণ কণ্ঠে উত্তর দিল, দেখুন, আপনাদের মেয়ে যদি পাগল হয়ে থাকে তবে তাতে আমার কি করার আছে? আর ভুলেও এটা ভুলে যাবেন না যে আমি এই পরিবারের আসল বায়োলজিক্যাল মেয়ে ডেজি নয়। ডেজি তো কেবল আমার একটা বিকল্প বা সাবস্টিটিউট মাত্র। আর ও যদি অতীতে কোনো ভুল করে থাকে তবে সেই ভুলের সাজা তো ওকে পেতেই হবে। বাবা মা হিসেবে আপনারা তাকে শাস্তি দিতে জানেন না, সেজন্যই আমাকে নিজের বিচার নিজের হাতেই তুলে নিতে হয়। এরপরই আমাদের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় ডেজি ইচ্ছাকৃতভাবে সুমিনের একটি মূল্যবান পোশাক নষ্ট করে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছিল, যে পোশাকটি সুমিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য আলাদা করে রেখেছিল। বদলা নিতে সুমিনও সেদিন ডেজিকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে নিচে ফেলে দিয়েছিল। আর সেই ঘটনার পর থেকেই ডেজির মুখ চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে ফিরে এসে সুমিন স্পষ্ট ভাষায় তাদের তিনজনকে জানিয়ে দিল, আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমি কিন্তু এই বাড়িতেই থাকতে এসেছি, সুতরাং আপনাদের তিনজনকে আমার সাথে পুরোপুরি কোঅপারেট করেই চলতে হবে। আর যদি আপনারা তা না করেন তবে মনে রাখবেন আমি কিন্তু পরিস্থিতি সামলাতে যে কোনো সীমা পর্যন্ত যেতে পারি। আন্টি তখনই তার সাথে কোনো রকমের কোঅপারেট করতে পরিষ্কারভাবে অস্বীকার করলেন। সুমিন মুচকি হেসে বলল, কোনো সমস্যা নেই। তাহলে মনে হয় এবার বাইরের পুরো পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার সময় এসেছে যে আপনাদের আসল জন্মদাত্রী সন্তান কে, আর দত্তক নেওয়া সন্তানই বা কে। আর সবশেষে এটাও মনে করিয়ে দিই, গ্র্যান্ডপা তার সমস্ত ধন সম্পত্তি শেষ পর্যন্ত কার নামে লিখে রেখে গেছেন,
কথাটা বলেই সে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু আঙ্কেল তখন মারাত্মক রেগে গিয়ে তার ওপর চেঁচাতে লাগলেন। তিনি বললেন যে মানুষটা সারা জীবন তোমাকে সাপোর্ট করে গেল, যার টাকায় বিদেশে তোমার থাকা খাওয়ার সব ব্যবস্থা হলো, তার সাথে তুমি মুখে মুখে এভাবে তর্ক করছো। সুমিন এক চুলও পিছু না হটে বলল, আপনি আবার আমার পেছনে কোনো টাকা খরচ করলেন? এখন আপনারা যেসব জিনিসপত্র ব্যবহার করছেন, যে বিলাসবহুল বাড়িতে সুখে বসবাস করছেন, এমনকি যে কোম্পানিটা আপনারা চালাচ্ছেন, তার সব কিছুই তো গ্র্যান্ডপার নিজের উপার্জিত সম্পদ। বিদেশে আমার স্কলারশিপ থেকে শুরু করে খরচের প্রতিটি টাকা গ্র্যান্ডপারই দেওয়া অবদান, আপনার নয়। কাজেই বারবার গ্র্যান্ডপার অবদানের ক্রেডিট নিজে নেওয়ার এই বাজে চেষ্টা বন্ধ করলে আপনাদের জন্যই ভালো হবে। আর একটা কথা পরিষ্কার জানিয়ে রাখছি, আমি এখানে কোনো ঝামেলা বা অশান্তি সৃষ্টি করতে চাই না। ডেজি, তুমি মনে রেখো, তুমি কিন্তু আর 2 বছরের কচি বাচ্চা নও যে তোমাকে প্রতি পদে পদে ধরে ধরে বোঝাতে হবে। আমার বাবা মা হয়তো তোমার নাটক দেখে ব্রেনওয়াশ হয়ে যেতে পারে, কিন্তু আমি তাদের মতো এতটা বোকা নই। কথাগুলো শেষ করে সুমিন সেখান থেকে স্থান ত্যাগ করলো। সুমিন চলে যেতেই ডেজি এমন অভিনয় শুরু করলো যেন সুমিন তাকে এক্ষুনি কাঁচা গিলে ফেলে মেরে ফেলতো। সে খুব ভয়ের ভান করে কেঁদে কেঁদে তার বাবা মায়ের কাছে বলতে লাগলো, আমি তো এবার সুমিনের সাথে কোনো খারাপ ব্যবহারও করিনি, তাহলে কেন সে বারবার আমার সাথে এমন নিষ্ঠুর আচরণ করে যাচ্ছে? আমার মনে হয় সে সহ্যই করতে পারে না যে আমি এই বাড়ির একটা সন্তান হিসেবে থাকি। তাই আমার মনে হয় আমারই এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাওয়া উচিত। কিন্তু আন্টি আর আঙ্কেল তখনই ডেজিকে শক্ত করে ধরে সান্ত্বনা দিয়ে বললেন, একদম না, বাড়ি থেকে যদি কাউকে বের হয়ে যেতে হয় তবে সেটা সুমিন যাবে, তুমি কোনোভাবেই নও। এরপর তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন, হঠাৎ করে এভাবে এতদিন পর সুমিনের ফিরে আসার কারণ কি হতে পারে। আঙ্কেলের মনে সঙ্গে সঙ্গে গভীর সন্দেহ দানা বাঁধল। তিনি বললেন, আমার মনে হয় সে কোম্পানির আরও বেশি শেয়ার নিজের নামে হাতিয়ে নেওয়ার মতলব নিয়েই এখানে ফিরে এসেছে। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা সরাসরি তার বিরুদ্ধে শক্ত কিছু বলতেও পারছি না, কারণ তোমাদের দাদাজি তার সম্পত্তি ও শেয়ারের অর্ধেকেরও বেশি অংশ আগেই সুমিনের নামে লিখে দিয়ে গেছেন। এ কথা শুনে ডেজি কান্না ভেজা গলায় বলতে লাগলো, বাবা মা, আপনারা কি সত্যিই কোম্পানির সেই মূল্যবান শেয়ার আর সম্পত্তির অংশ ওর মতো একটা মেয়ের হাতে তুলে দেবেন? আঙ্কেল রাগে ফোঁস করে উঠে বললেন, কোনো অবস্থাতেই না। কোম্পানির শেয়ারের কথা যদি আসে তবে আমি তা কিছুতেই ওর হাতে যেতে দেব না। আর ওর নামে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিগুলো রয়েছে সেগুলো আমি যে কোনো মূল্যে তার কাছ থেকে ছিনিয়ে নেবই নেব। ডেজি তখন আরও সহানুভূতি পাওয়ার জন্য মিষ্টি হেসে নাটকের সুরে বলল, আমি যদি সুমিনের জায়গায় আপনার আসল মেয়ে হতাম তবে এই বিশাল সম্পত্তি বা বংশের উত্তরাধিকার আমার কাছে কিছুই ছিল না। আমার কাছে তো কেবল আমার বাবা মা আর আমার প্রিয় গ্র্যান্ডপাই সব কিছু হতেন। সে এভাবে মিষ্টি কথা বলে নিজের আসল রূপ আড়াল করার চেষ্টা করছিল, যাতে সবাই মনে করে সে কতটাই না দয়ালু আর ভালো মনের একজন মানুষ। পরের দৃশ্যে আমরা সুমিনকে দেখতে পাই। সে তার প্রিয় বান্ধবী সুজিকে ফোন করে সব জানাচ্ছিল। সুজি প্রথমে ভীষণ খুশি হয়েছিল, এটা ভেবে যে সুমিন হয়তো ছুটি কাটাতে এদেশে ফিরে এসেছে। কিন্তু সুমিন তাকে আসল সত্যিটা জানিয়ে বলল, না সুজি, আমি কোনো ছুটি কাটাতে আসিনি। আমি এখানে সেই বিশেষ লোকটাকে খুঁজতে এসেছি যাকে আমি নিজের হাতে গুলি করেছিলাম, কিন্তু তবুও সে অলৌকিকভাবে সেখান থেকে পালিয়ে যেতে পেরেছিল। সুমিন চাচ্ছিল সুজি যেন ভুয়া কিছু ডকুমেন্টস তৈরি করে দেয়, যার সাহায্যে সে শহরের একটি বড় মেডিকেল ইউনিভার্সিটিতে সহজে প্রবেশ করতে পারে, আর সেই সাথে হাসপাতালের ভেতরের খবরাখবর নিয়ে দেখতে পারে যে ঠিক কোনো পেশেন্টের কেমন চিকিৎসা চলছে। কারণ সুমিন ভালো করেই জানত গুলি খাওয়া লোকটা নিজের চিকিৎসা করাতে ঘুরে ফিরে কোনো না কোনো হাসপাতালে ঠিকই যোগাযোগ করবে। তখনই সুজির মনে কিছুটা সন্দেহ জাগলো। সে সুমিনকে একটি বিশেষ কেসের কথা জানালো। সে বলল, এমন একজন পেশেন্ট আছে যার শরীরে ঠিক একইভাবে গুলি লেগেছে, আর তার সেই অস্ত্রোপচার বা সার্জারি করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কঠিন ছিল, যার কারণে আপাতত তার সার্জারির নির্ধারিত তারিখগুলো বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। সুজি আশ্বাস দিয়ে বলল, কোনো চিন্তা করো না সুমিন, আমি তোমার জন্য এই সব কিছুর ব্যবস্থা করে নেব। সুমিনও শুরু থেকেই তাকে এভাবে নিঃস্বার্থ সাপোর্ট দেওয়ার জন্য সুজিকে আন্তরিক ধন্যবাদ জানালো। এরপর দেখা যায় সেই চোরকে, যে আসলে আমাদের মেইন লিড কিম মিনহো। আর এখানে মিনহোর অ্যাসিস্ট্যান্ট তাকে ব্ল্যাক মাম্বা গ্যাংসের আসল তথ্য ও ডেটা জোগাড় করে দিচ্ছিল। তারা ইতোমধ্যেই জানতে পেরেছিল যে ব্ল্যাক মাম্বার প্রধান কমান্ডার এই শহরে পা রেখেছে। তবে তাদের কাছে শুধু এই তথ্যটুকু ছিল না যে সেই কমান্ডার কোনো ছেলে নাকি মেয়ে, কিংবা সে কোথায় লুকিয়ে আছে। তবে তারা এটুকু শতভাগ নিশ্চিত ছিল যে সেই কমান্ডার মিনহোকেই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। কথা বলতে বলতেই তারা মিনহোর ক্ষত সারানোর বিশেষ কিছু মেডিসিনের বিষয়ে আলোচনা করতে লাগলো। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্টের ফোনে সুমিনের একটি কল এলো। অ্যাসিস্ট্যান্ট ওষুধগুলো রিসিভ করার জন্য বাইরে গেল। সে সুমিনকে দেখে ভাবল, আপনি নিশ্চয়ই মেডিকেল ল্যাবরেটরি থেকে ওষুধগুলো পৌঁছে দিতে এসেছেন। সুমিন সোজা জবাব দিল, কিসের ল্যাবরেটরি? আমি তো এই ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হওয়া একজন সাধারণ স্টুডেন্ট। আমাকে শুধু বলা হয়েছে এই ওষুধগুলো নির্দিষ্ট জায়গায় ডেলিভারি করে দিতে, কিন্তু আপনাকে দেখে তো আসল ক্রেতা বলে মনে হচ্ছে না। সুমিন গভীর নজরে তার চোখের দিকে তাকালো এবং এক মুহূর্তেই বুঝে গেল যে এ মূল ব্যক্তি নয়। অ্যাসিস্ট্যান্ট যখন তাড়া দিয়ে ওষুধগুলো চাইছিল, সুমিন দিতে অস্বীকার করে বলল, আপনাকে দেখে তো আমার চোর চোর মনে হচ্ছে। আপনি যদি ওষুধ নিয়ে আমাকে এখান থেকে গায়েব করে দেন। আপনাকে দেখে আমার ভীষণ সন্দেহ হচ্ছে, তাই আমি এভাবে মেডিসিন তুলে দিতে পারবো না। অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারলো এই মেয়েটা কলেজের একজন সাধারণ ছাত্রী, যে প্রয়োজনের চেয়ে একটু বেশি ওভারথিঙ্ক করছে আর সহজে ওষুধ দেবে না।
সে সঙ্গে সঙ্গে গাড়িতে বসে থাকা মিনহোকে ফোন করে পুরো বিষয়টা জানালো। মিনহো তাকে মেয়েটিকে গাড়িতে এসে বসতে দেওয়ার অনুমতি দিল। সুমিন যেই না গাড়ির কাছে এগিয়ে গেল এবং জানালার দিকে তাকালো, মিনহোর চোখের দিকে তাকানো মাত্রই সে লোকটিকে চিনে ফেলল। সে নিশ্চিত হয়ে গেল যে এই সেই ব্যক্তি যে রাতের আধারে তাদের গুরুত্বপূর্ণ গোপন নথিপত্র চুরি করে পালিয়েছিল। গাড়ির ভেতরে যাওয়ার পর মিনহো কোনো ফালতু কথা না বলে সোজাসুজি ওষুধের কাজের কথা এলো। সুমিন তখন বুদ্ধি করে বলল, নিশ্চিত না হয়ে আমি এভাবে ওষুধগুলো কিভাবে তুলে দিতে পারি? এই কথা বলতে বলতেই সে চুপি চুপি মিনহোর একটা ছবি নিজের ফোনে তুলে নিল। মিনহো সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলল এবং কড়া গলায় প্রশ্ন করল, তুমি এটা কি করছো? সুমিন খুব চালাকি করে একটি বাহানা বানিয়ে বলল, আমি আমার বসকে ছবি পাঠিয়ে কনফার্ম হচ্ছি যে আপনারাই আসল ক্রেতা, নাকি কোনো কিডন্যাপার যে একজন নিরীহ স্টুডেন্টকে ধরে নিয়ে যেতে এসেছে। অ্যাসিস্ট্যান্ট তখন সুমিনকে তাদের সাথে বসের কথোপকথনের মেসেজের স্ক্রিনশট দেখিয়ে প্রমাণ দিল। এরপর সুমিন ওষুধগুলো তাদের হাতে তুলে দিল, কিন্তু মিনহো আবার সুমিনকে আটকে দিল এবং ফোনের সেই ছবিটি তৎক্ষণাৎ ডিলিট করে দিতে বলল। সুমিন একটু বিরক্তি দেখিয়ে বলল, আমার হাতটা ছাড়লে তো ফটোটা ডিলিট করব নাকি? সে মিনহোর সামনেই ছবিটা ডিলিট করে দিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু যাওয়ার আগে একটু থেমে মিনহোকে লক্ষ্য করে বলল, আপনি এত কড়া আর ভারী মেডিসিন নিচ্ছেন, তার মানে নিশ্চয়ই আপনার শরীরে মারাত্মক কিছু একটা হয়েছে। এটা তো বেশ সিরিয়াস ব্যাপার। তা এভাবে বাইরে ঘুরে না বেরিয়ে কোনো ভালো হাসপাতালে গিয়ে ভর্তি থাকছেন না কেন? আপনার স্বাস্থ্যের তো বড় ক্ষতি হয়ে যেতে পারে। এ কথা বলেই সুমিন দ্রুত সেখান থেকে সটে পড়ল। তবে মিনহো ভালো করেই জানতো যে ল্যাবরেটরি থেকে এত মূল্যবান ও স্পর্শকাতর মেডিসিন ডেলিভারি দেওয়ার জন্য কোনো সাধারণ ছাত্রীকে এভাবে একা পাঠানো হবে না। তাই সে সাথে সাথে সুমিনের পুরো ব্যাকগ্রাউন্ড ভালোভাবে চেক করার জন্য তার টিমকে নির্দেশ দিল। অন্যদিকে সুমিনের কাছে কিন্তু মিনহোর সেই ছবিটা ঠিকই থেকে গিয়েছিল, কারণ সে চালাকি করে ছবিটা ফোন থেকে মুছে ফেললেও ট্র্যাশ বিন থেকে ডিলিট করেনি। সে সঙ্গে সঙ্গে ছবিটা তার ইনভেস্টিগেশন টিমের কাছে পাঠিয়ে দিল মিনহোর আসল পরিচয় ও অতীত ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখার জন্য। পরের দৃশ্যে ডেজিকে তার হোস্টেলের ঘরে কলেজের লেকচারের জন্য তৈরি হতে দেখা যায়। ঠিক সেই মুহূর্তে সুমিন ব্যাগ হাতে সেই একই ঘরে এসে প্রবেশ করলো। তাকে সেখানে দেখে ডেজি পুরো শকড হয়ে গেল। সে চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? সুমিন স্বাভাবিক গলায় বলল, কি করছি মানে? আমি এই রুমের নতুন গেস্ট, আর তাছাড়া আমিও এখন থেকে এই কলেজেই পড়াশোনা শুরু করছি। এ কথা শুনে ডেজি আমতা আমতা করে বলতে লাগলো, কিন্তু তুমি না বাড়িতে সবাইকে বলেছিলে যে তুমি কয়েকদিনের জন্য দেশে এসেছো আর আবার বিদেশে ফিরে যাবে? তাহলে এখন এই কলেজে ভর্তি হয়ে বেকার টাকা নষ্ট করার অর্থ কি? সুমিন ঠান্ডা মাথায় উত্তর দিল, দেখো, টাকার অভাব আমার পরিবারের অন্তত নেই। আমার দাদাজির প্রচুর টাকা আছে। আর তুমি এত ভয় পাচ্ছ কেন বলতো? আমি যখন সিদ্ধান্ত নিয়েছি এই কলেজে পড়ব, তখন আমি পড়বই। তবে আমার মনে হচ্ছে তুমি মনে মনে একদমই চাচ্ছ না আমি এখানে থাকি। ডেজির মনে এখন গভীর সন্দেহ দানা বাঁধতে লাগলো। তার আঙ্কেলের বলা সেই ভয়াবহ কথাটা কি তবে সত্যিই হতে চলেছে? সুমিন কি সত্যি সত্যি তাদের পুরো কোম্পানি আর সম্পত্তি নিজের নামে হাতিয়ে নিতে এসেছে? ডেজি কোনোভাবেই এটা হতে দিতে। সে তখন সুমিনের কাছে গিয়ে মিষ্টি গলায় অনুনয় করে বলল, দেখো সুমিন, অতীতে আমাদের মাঝে যা কিছু খারাপ ঘটনা ঘটে গেছে, চলো আমরা সেসব ভুলে গিয়ে নতুন করে সবকিছু শুরু করি। একটা নতুন সূচনা, যেখানে আমরা দুজনের সাথে খুব ভালোভাবে কথা বলবো আর মিলেমিশে থাকবো। সুমিন সোজা তার চোখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তোমার কথা মানলাম, কিন্তু তোমার উপর ভরসা করা যে কতটা কঠিন তা তো আমি ভালো করেই জানি। সুমিনের এই সন্দেহটাই সত্যি ছিল, কারণ ডেজি গোপনে সুমিনের পকেটে একটি মূল্যবান গয়না ঢুকিয়ে দিয়ে তাকে চুরি করার দায়ে ফাঁসানোর পায়তারা করছিল। কিন্তু সুমিন হাতে নাতে তাকে ধরে ফেলল। সে ডেজির কবজি শক্ত করে চেপে ধরে বলল, দেখি দেখি তোমার হাতের মুঠোয় কি এমন জিনিস আছে? সুমিন জোর করে তার হাতের মুঠো খুলতেই সেখান থেকে একটি চকচকে নেকলেস বেরিয়ে এলো। সুমিন উপহাসের সুরে বলল, তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? কিন্তু এতটাও চালাকি ভালো নয়। আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম যে আমার সাথে এসব নোংরা খেলা খেলতে এসো না। তুমি চেয়েছিলে এই নেকলেস চুরির অপবাদ আমার উপর চাপিয়ে সবাইকে দিয়ে আমাকে অপমানিত করতে, যাতে সবাই আমার উপর থেকে নজর সরিয়ে নেয়। তাহলে এক কাজ করা যাক, এই নেকলেসটাই চিরতরে গায়েব করে দেওয়া যাক। এই বলেই সুমিন জোর করে সেই নেকলেসটি ডেজির মুখের ভেতর গুঁজে দেওয়ার চেষ্টা করতে লাগলো। ডেজি ভয় আর কষ্টে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে তার বান্ধবী দৌড়ে ঘরে ঢুকে ডেজিকে সুমিনের হাত থেকে টেনে উদ্ধার করল। ডেজি সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে তার বান্ধবীর কাছে মিথ্যা বলতে লাগলো যে সুমিন নাকি হিংসার বশে জোর করে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। তার বান্ধবী তখন সুমিনের ওপর প্রচণ্ড রেগে গিয়ে চেঁচাতে লাগলো, তোমার তো কৃতজ্ঞ থাকা উচিত ছিল ডেজির বাবা মায়ের প্রতি। তাদের পাঠানো টাকার জোরেই তুমি বিদেশে গিয়ে এত সুন্দর পড়াশোনা করতে পেরেছো, আর আজ এই নামকরা কলেজে পড়তে পারছো। আর তুমি কি না তাদেরই নিজের মেয়ের সাথে এমন জঘন্য ও অমানসিক ব্যবহার করছো? তোমার কি একটুও লজ্জা করে না? এটাকে সরাসরি বুলিং বলা হয়। বাইরে দাঁড়িয়ে থাকা অন্য সব স্টুডেন্টরা দরজার ফাঁক দিয়ে এই দৃশ্য দেখছিল। ডেজির বান্ধবীর মিথ্যা কথায় বিভ্রান্ত হয়ে তারা সবাই ভাবতে লাগলো যে ডেজি বোধহয় এই সান ফ্যামিলির আসল মেয়ে, আর এই যে সুমিন নামের মেয়েটা এসেছে সে কেবল একটা দত্তক নেওয়া ক্রুয়েল ও বিপজ্জনক মেয়ে। সে নাকি নিজের বোনের সাথেই এমন জঘন্য অত্যাচার করে আসছে। তাদের মনে হতে লাগলো এমন খারাপ মেয়েকে তো এই কলেজে এক মুহূর্তও রাখতে দেওয়া উচিত নয়। কেউ কেউ বলাবলি করতে লাগলো, আমাদের এখনই গিয়ে হেড অফিসারের সাথে কথা বলা উচিত, যাতে এই মেয়েকে দ্রুত কলেজ থেকে বের করে দেওয়া হয়। সুমিন এসব ফালতু কথা শুনে এক মুহূর্ত সময় নষ্ট না করে ডেজির গালে সজোরে একটি কষে থাপ্পড় বসিয়ে দিল। সে কঠোর গলায় বলল, এই একটা থাপ্পড়ই তোমার জন্য যথেষ্ট ছিল না, তোমার কপালে আরও অনেক থাপ্পড় পাওনা আছে।
ডেজির বান্ধবী তা দেখে সুমিনের ওপর আরও জোরে চিৎকার করতে লাগলো। সুমিন তার দিকে ঘুরে এক শীতল হাসি দিয়ে বলল, বাহ, নিজের বেস্ট ফ্রেন্ডের জন্য তো তোমার বড্ড চিন্তা হচ্ছে, তো ওর বদলে তুমিই কেন কয়েকটা থাপ্পড় খেয়ে নিচ্ছ না? নাকি তোমরা যারা দরজার বাইরে দাঁড়িয়ে এতক্ষণ ফালতু ড্রামা দেখছো তারা এসে খাবে? কথাটা শুনতেই দরজার বাইরের ভিড়টা ভয়ে যে যার মতো চম্পট দিল। সুমিন তখন ডেজির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, দেখো ডেজি, আমি খুব ভালো করেই জানি তুমি কিভাবে লোকজনকে নিজের দলের দিকে টেনে নাও, আর এই বোকা মানুষগুলো তোমার মিষ্টি কথায় ভুলে গিয়ে তোমার ফাঁদে পা দেয়। কিন্তু এসব ফালতু বিষয় নিয়ে আমার বিন্দুমাত্র ফারাক পড়ে না। এখন এখান থেকে দূর হও, নইলে আমার হাতের এই থাপ্পড়ের ধারাবাহিকতা চলতেই থাকবে। পরিস্থিতি বেগতিক দেখে ডেজি তার বান্ধবীকে সঙ্গে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে গেল। বাইরে গিয়ে ডেজি ভয়ে কাঁপতে কাঁপতে তার বান্ধবীকে বলতে লাগলো, এখন আমি কি করব বলো তো? আমি তো ভেবেছিলাম বাড়ি ছেড়ে এই হোস্টেলে চলে এলে অন্তত ওর অত্যাচার থেকে মুক্তি পাবো, কিন্তু এই সুমিন তো এখানেও পিছু পিছু চলে এলো। তার বান্ধবী তাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি একদম চিন্তা করো না ডেজি, সুমিনের মানুষকে এভাবে কষ্ট দিয়ে খুব মজা পাওয়া অভ্যাস হয়ে গেছে, তাই না? এবার আমরা ওকে উপযুক্ত শিক্ষা দেব, যাতে ওর সব মজা বের হয়ে যায়। মনে মনে ডেজি ভীষণ খুশি হলো, কারণ সে নিজে হাতে কোনো অপরাধ করতে চাইতো না, অন্য কাউকে দিয়ে সব ময়লা কাজ করাতে ভালোবাসত। এতে করে যদি প্ল্যান ভেস্তেও যায়, তবে দোষ তো আর ডেজির হবে না, হবে সেই লোকটার যে কাজটা করেছে। অন্যদিকে মিনহোর অফিসে গিয়ে তার অ্যাসিস্ট্যান্ট সুজি আর সুমিনের যাবতীয় ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন নিয়ে এলো। তথ্যে দেখা গেল সুজি ছিলেন একজন সার্টিফাইড মেডিকেল ট্রেনার, আর সুমিনের ডেটা অনুযায়ী যখন তার বয়স মাত্র 14 বছর ছিল, তখন কিছু মারাত্মক কিডন্যাপার তাকে অপহরণ করেছিল। সে কয়েক বছর মালয়েশিয়ায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে তার আসল পরিবার অর্থাৎ সান ফ্যামিলির সন্ধান পায়। তবে পরিবারে ফেরার পরপরই সান ফ্যামিলি তাকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়ে দেয় এবং সে মাত্র 2 দিন আগে দেশে ফিরে এসেছে। এসব পরে মিনহোর মনে গভীর সন্দেহ দানা বাঁধল। সে বলল, মাত্র 2 দিন আগে ফিরে এসেছে, ঠিক যে দিনে আমাদের সেই চুরির ঘটনাটা ঘটেছিল? অ্যাসিস্ট্যান্ট হেসে বলল, বস, আপনি প্লিজ বলবেন না যে আপনার এই 20 বছরের সাধারণ মেয়েটার ওপর সন্দেহ হচ্ছে যে সে কোনো পেশাদার হিটম্যান হতে পারে। অত ছোট একটা মেয়ে এত বড় কাজ কিভাবে করবে? মিনহো গম্ভীর হয়ে জবাব দিল, তুমি চেনো না ওদের। ওর বয়স যদি 15 বছরও হতো, তবুও আমার সন্দেহ একই থাকতো, কারণ এই ব্ল্যাক মাম্বা গ্রুপের লোকেরা অত্যন্ত চতুর ও বিপজ্জনক। তারা কখনোই নিজেদের আসল পরিচয় বা ব্যাকগ্রাউন্ড বাইরে প্রকাশ হতে দেয় না। অ্যাসিস্ট্যান্ট যুক্তি দিয়ে বলল, কিন্তু বস, আমরা তো ওর সমস্ত ইনফরমেশন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, নাম, সবকিছু একদম সঠিকভাবে ট্র্যাক করতে পেরেছি। মিনহো উত্তর দিল, এটাই তো আসল খেলা। ওরা সবাইকে ভুল বোঝানোর জন্য এমন সব সাধারণ ও নিখুঁত তথ্য সাজিয়ে রাখে, যাতে আসল সত্যটা ঢাকা পড়ে যায়, আর মানুষ যেন কিছুতেই তাদের ওপর সন্দেহ করতে না পারে। তবে ঠিক আছে, আমি নিজেই ব্যক্তিগতভাবে এই সুমিনের ওপর কড়া নজর রাখব। এদিকে সুমিন তার বান্ধবী সুজির সাথে ফোনে কথা বলছিল। সুজি তাকে মিনহো সম্পর্কে বেশ কিছু স্পর্শকাতর তথ্য দিচ্ছিল। সুমিন আর সুজি দুজনেরই সন্দেহ এখন মিনহোর ওপর গভীরভাবে গিয়ে পড়ছিল। ফোন রেখে সুমিন যখন রাস্তার মোড় দিয়ে হেঁটে যাচ্ছিল, সে অনুভব করল পেছনে কেউ যেন তাকে অনুসরণ করছে। সে পেছনে ফিরে দেখে ডেজির ভাড়া করা কিছু গুন্ডা তার পথ আটকে দাঁড়িয়েছে। দূরে একটি গাড়ির পেছনে লুকিয়ে ডেজি আর তার বান্ধবী সব দেখছিল। ডেজি আবার সেই নিষ্পাপ মেয়ের অভিনয় করে বলতে লাগলো, আমার কেমন যেন ভয় করছে, আমরা কাজটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম না তো? সুমিনের যদি সত্যি কোনো বড় ক্ষতি হয়ে যায়, তবে আমার খুব কষ্ট হবে। শেষ পর্যন্ত সে তো আমারই বোন। তার বান্ধবী বিরক্ত হয়ে বলল, তোমার এই এক ভুল দিক ডেজি, যে মেয়েটা সারা জীবন তোমার সাথে এত খারাপ ব্যবহার করলো, তার এই সামান্য শাস্তিটুকুও তুমি সহ্য করতে পারছো না? আজ এই গুন্ডারা ওকে এমন মার দেবে যে এরপর থেকে তোমার দিকে আঙুল তোলার আগেও সে 100 বার ভাববে। মনে মনে ডেজি আনন্দে আটখানা হচ্ছিল, কারণ তার উদ্দেশ্য সফল হতে যাচ্ছিল। সুমিন সেই গুন্ডাদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় ওয়ার্নিং দিল, তোমরা যদি নিজেদের ভালো চাও, তবে আর এক পাও সামনে বাড়াবে না, শান্তভাবে এখান থেকে কেটে পড়ো। কিন্তু গুন্ডারা ভাবলো একটা সাধারণ মেয়ে শুধু ভয় দেখানোর জন্য মুখ সামলে কথা বলছে। তারা সুমিনের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করতেই সুমিন চোখের পলকে তাদের ওপর চড়াও হলো। সুমিন একাই এক এক করে সবকটি গুন্ডার হাত পা ভেঙে মাটিতে ফেলে দিল। এই ভয়াবহ দৃশ্য কেবল ডেজি আর তার বান্ধবীই দেখেনি, দূরে দাঁড়িয়ে থাকা মিনহো আর তার অ্যাসিস্ট্যান্টও নিজের চোখে দেখেছিল। সুমিনের এই দুর্ধর্ষ ফাইটিং স্কিল দেখে মিনহোর সন্দেহ 100 সত্যি বলে প্রমাণিত হলো। বিপদ বুঝে ডেজি আর তার বান্ধবী সেখান থেকে চম্পট দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সুমিন এসে তাদের পথ আটকে দাঁড়ালো। সে শক্ত গলায় বলল, তোমরা দুজন আমাকে একা ফেলে কোথায় পালানোর চেষ্টা করছো? নিজের সাঙ্গপাঙ্গদের তো পাঠিয়েছিলে আমার কাজ তামাম করতে, কিন্তু এখন তোমাদের কি হবে? ডেজি ভয় তোতলে গিয়ে বলল, সুমিন, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সুমিন উপহাস করে বলল, তুমি সব বোঝো ডেজি, সবার সামনে তুমি এত ইনোসেন্ট আর ডাম সেজে থাকার ভান করো, যেন তুমি কিছুই জানো না। তোমার মনে আছে তো আমার কাছ থেকে তোমার কয়টা থাপ্পড় পাওনা ছিল? সুমিন সজোরে একটি থাপ্পড় মারল আর জিজ্ঞেস করলো, বলো, আর কয়টা বাকি? সে আবার হাত তুলতে গেলে ডেজি ভয়ে তার বান্ধবীর পেছনে লুকিয়ে চিৎকার করতে লাগলো। তার বান্ধবী ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে থাকা সেই গুন্ডাদের কাছে গিয়ে সাহায্য চাইল, কিন্তু আহত গুন্ডারা রেগে গিয়ে বলল, তুই কি পাগল নাকি? আমাদের আগে বলিসনি কেন যে এই মেয়ে এত বড় এক্সপার্ট ফাইটার? আমাদের যা ক্ষতি হয়েছে তার জন্য এখন তোর কাছ থেকে ডাবল চার্জ নেব। সুমিন যখন ডেজিকে আরও শিক্ষা দিতে যাচ্ছিল, ঠিক তখনই কলেজের প্রফেসর সেখানে এসে হাজির হলেন।
তিনি গর্জে উঠে বললেন, থামো, ক্যাম্পাসের ভেতরে এসব কি অসভ্যতা চলছে? সুমিন সঙ্গে সঙ্গে নিজের মেজাজ বদলে এক নিষ্পাপ মেয়ের অভিনয় শুরু করে দিল। সে একপাশে সরে দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় প্রফেসরকে বলল, স্যার, এরা দুজন বাইরে থেকে পেশাদার গুন্ডা ভাড়া করে এনেছিল আমাকে প্রাণঘাতী হামলা চালিয়ে মেরে ফেলার জন্য। ডেজির বান্ধবী চেঁচিয়ে উঠল, একদম মিথ্যা কথা স্যার, সুমিনই আগে ডেজির ওপর গায়ে হাত তুলেছে। প্রফেসর মারাত্মক রেগে গিয়ে বললেন, যথেষ্ট হয়েছে, তোমরা সবাই এখনই আমার সাথে ক্লাসরুমে চলো। দূরে দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট মিনহোকে ফিসফিস করে বলল, বস, মানতেই হবে, এই মেয়েটা তো কল্পনার চেয়েও অনেক বেশি স্কিল্ড আর বিপজ্জনক। মিনহো এখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে সুমিনের ব্যাপারে যে ফাইলটা তাদের হাতে এসেছিল তা সম্পূর্ণ ফেক আর সাজানো ছিল। সে অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দিল, এবার সুমিনের অতীত ও বর্তমানের প্রতিটা সেকেন্ডের আসল তথ্য খুঁজে বের করো। প্রফেসরের ঘরের ভেতরে তখন তুলকালাম কাণ্ড হচ্ছিল। প্রফেসর চিৎকার করে বলছিলেন, ক্যাম্পাসের ভেতর দাঁড়িয়ে তোমরা গুন্ডামি করছো? আমাদের কলেজের মান সম্মান সব মাটিতে মিশে যাবে। নতুন কোনো স্টুডেন্ট আর এই কলেজে ভর্তি হতে চাইবে না। তারা ভাববে এখানে সব গুন্ডা মেয়েরা পড়াশোনা করে। সুমিন শান্তভাবে প্রফেসরের দিকে তাকিয়ে একটি ভয়েস রেকর্ডিং অন করে দিল। সেই রেকর্ডিংয়ে স্পষ্ট শোনা যাচ্ছিল গুন্ডারা নিজের মুখে বলছে যে ডেজি আর তার বান্ধবী তাদের টাকা দিয়ে সুমিনকে মারধরের জন্য পাঠিয়েছে। পুরো ঘরে এক মুহূর্তের জন্য শ্মশানের নীরবতা নেমে এলো। সুমিন মুচকি হেসে বলল, এখন নিশ্চয়ই তোমরা বলবে এই ভয়েস রেকর্ডটা এআই দিয়ে বানানো কিংবা এডিট করা। সবকিছু একদম পরিষ্কার স্যার। ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরা চেক করলেও সব প্রমাণ পাওয়া যাবে। আমি চাইলে এখনই সিকিউরিটি ডিপার্টমেন্টে কেস করে সবাইকে আসল সত্যিটা দেখিয়ে দিতে পারি। ক্লাসরুমে উপস্থিত অন্য সবাই এখন ডেজির দিকে ঘৃণা ভরে তাকাতে লাগলো। যে মেয়েটাকে তারা এতদিন নিষ্পাপ আর মিষ্টি মনে করত, তার মুখের পেছনে যে এত বড় একটা রাক্ষসী মুখ লুকিয়েছিল তা ভেবে সবাই শকড হয়ে গেল। সবার সামনে ডেজির সব মান সম্মান ধুলায় মিশে গেল। সুমিন ডেজির কাছে গিয়ে নিচু স্বরে বলল, কেমন লাগলো ডেজি? তুমি আমার বিরুদ্ধে যত খুশি রটনা রটাতে পারো, কিন্তু আমি তো কেবল সত্যিটাই সবার সামনে তুলে ধরেছি। সত্যিটা খুব তেতো লাগলো, তাই না? আর মনে রেখো, আমার হাতের বাকি থাপ্পড়গুলো কিন্তু এখনও পাওনা রয়ে গেছে। এরপর আমরা মিনহো আর তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। অ্যাসিস্ট্যান্ট একই তথ্য বারবার পেয়ে হয়রান হয়ে বলছিল, বস, একই ইনফরমেশন 100 বার চেক করা হয়েছে, কিন্তু কোনো গরমিল পাওয়া যাচ্ছে না। তার মানে বোধহয় আমাদের সন্দেহই ভুল ছিল। আমাদের অন্য কাউকে নিয়ে ভাবা উচিত। অহেতুক এই মেয়ের পেছনে সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। মিনহো একগুঁয়ে সুরে বলল, না, আমার সিক্সথ সেন্স কখনো ভুল হতে পারে না। একটা গল্প যখন বারবার একই শব্দে হুবহু বলা হয়, তার মানে বুঝে নিতে হবে যে সামনে থাকা ব্যক্তিটি আগে থেকেই স্ক্রিপ্ট মুখস্থ করে রেখেছে, যাতে কেউ আসল সত্যটা না ধরতে পারে। পরের দৃশ্যে আমরা কলেজের ট্রেনিং গ্রাউন্ডে তাদের পরবর্তী ট্রেনিং দেখতে পাই। সুমিন লক্ষ্য করল, কোচ অহেতুক সময় নষ্ট করার জন্য তাদের কঠিন কসরত করাচ্ছে। সুমিন সরাসরি কোচের দিকে তাকিয়ে এই বিষয়ে প্রশ্ন করে বসল। কোচ নিজের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলায় প্রচণ্ড রেগে গেলেন। তিনি শাস্তি হিসেবে সুমিনের রাইফেলের ওপর অতিরিক্ত 2টি ভারী স্যাক ঝুলিয়ে দিলেন, যাতে রাইফেলটি অনেক বেশি ভারী হয়ে যায় আর সুমিন তা ধরে রাখতে না পেরে কষ্ট পায়। ঠিক সেই মুহূর্তে মিনহো তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ট্রেনিং গ্রাউন্ড পরিদর্শনে এলো। সুজির অসাবধানতায় সুমিনের হাত থেকে সেই স্যাকটি মাটিতে পড়ে গেল। কোচ আরও রেগে গিয়ে শাস্তির মেয়াদ বাড়িয়ে দিলেন। সবাই চলে যাওয়ার পরও সুমিনকে আরও 15 মিনিট একইভাবে ভারী রাইফেল ধরে দাঁড়িয়ে থাকতে হবে। সবাই একে একে চলে গেলেও সুমিন এক চুলও না নড়ে, ঠিক একই পজিশনে সোজা হয়ে দাঁড়িয়ে রইল। দূর থেকে অ্যাসিস্ট্যান্ট তা দেখে বলল, আহা, বেচারি মেয়েটা দেখতে কত সুন্দর, অথচ কত কষ্ট পাচ্ছে। মিনহো গম্ভীর হয়ে বলল, তুমি ওর সৌন্দর্য দেখছো, আর আমি দেখছি ওর বডি পজিশন। এ তো ঘন্টা ধরে একটা ভারী রাইফেল নিয়ে অবিকল একই পজিশনে দাঁড়িয়ে থাকা কোনো সাধারণ মেয়ের পক্ষে সম্ভব নয়। ও নিশ্চিতভাবে আগে পেশাদার রাইফেল শুটিংয়ের কঠোর ট্রেনিং পেয়েছে। এখন আমার সন্দেহ 170তে রূপ নিল। টাইম শেষ হওয়ার পর সুমিন শান্তভাবে নিজের রাইফেল গুটিয়ে নিয়ে চলে যেতে লাগলো, কিন্তু মিনহো আর তার অ্যাসিস্ট্যান্ট তার পিছু নিয়ে তাকে থামালো। সুমিন বিরক্তি প্রকাশ করে বলল, মেডিসিন পৌঁছে দেওয়ার পরও আপনারা এভাবে আমার পিছু নিচ্ছেন কেন? আপনাদের কি লজ্জা করে না? যে চ্যাটগুলো দেখিয়েছিলেন সেগুলো কি সব ভুয়া ছিল নাকি? অ্যাসিস্ট্যান্ট লজ্জিত হয়ে বলল, না না ম্যাডাম, আসলে আমাদের আপনার সাথে কিছুটা ব্যক্তিগত জরুরি কাজ ছিল। সুমিন সঙ্গে সঙ্গে হাত তুলে মানা করে দিল, দেখুন মিস্টার, আমি লিগ্যাল মেডিসিন সেল করি, কোনো ইল্লিগাল ড্রাগস নয়। আপনারা যদি ভাবেন আমাকে দিয়ে কোনো অন্যায় কাজ করিয়ে নেবেন, তবে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমি তেমন কোনো কাজে হাত দেব না। মিনহো তখন পরিবেশটা শান্ত করার জন্য বলল, আমরা এখানে কোনো খারাপ কথা বলছি না, চলো রেস্টুরেন্টে বসে একসাথে লাঞ্চ করতে করতে শান্তিতে কথা বলি। তারা মিনহোর নিজস্ব রেস্টুরেন্টে গিয়ে বসলো। খাবারের টেবিলে বসে মিনহো সুমিনের ব্যক্তিগত জীবন আর অতীত নিয়ে একের পর এক প্রশ্ন করতে লাগলো। সুমিন, করে যান, আমরা আপনার জন্য বিশেষ সব খাবার অর্ডার করেছি। সুমিন ভাবল, অন্তত একটা দিন তো শান্তিতে পেট পুড়ে খাওয়া যাক, কিন্তু তার সেই আশা বেশি সময় টিকলো না। ঠিক সেই মুহূর্তে সুমিনের পুরো সান ফ্যামিলি সেই রেস্টুরেন্টে এসে হাজির হলো। সুমিন মনে মনে ভাবল, শান্তিতে একবেলা খাবার খাওয়া বোধহয় তার কপালে লিখে যাননি সৃষ্টিকর্তা। আন্টি আর আঙ্কেল রেস্টুরেন্টে ঢুকেই সুমিনের ওপর চেঁচাতে শুরু করলেন। আন্টি রেগে গিয়ে বললেন, তোমার এত বড় সাহস কিভাবে হলো সুমিন? তুমি পুরো কলেজের সামনে অডিটোরিয়ামে আমাদের ডেজিকে অপমান করে ক্ষমা চাইতে বাধ্য করেছো। সুমিন শান্ত গলায় জবাব দিল, আপনারা কি ডেজিকে একবারও জিজ্ঞেস করেছেন যে আসল ঘটনাটা কী ছিল? আর আমাকে কি আপনার প্রফেসর মনে হয়?
যা করার প্রফেসর সাহেবই করেছেন, আর তা করেছেন আপনাদের গুণধর্মের নিজের ভুলের কারণেই। আঙ্কেল মারাত্মক রেগে গিয়ে সুমিনকে মারার জন্য হাত তুলতে গেলেন, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা মিনহো মুহূর্তের মধ্যে আঙ্কেলের হাত শক্ত করে ধরে ফেলল। মিনহো কড়া গলায় জিজ্ঞেস করল, আপনারা নিজেদের এক অভিভাবক দাবি করে একটা মেয়ের ওপর এভাবে গায়ে হাত তোলার সাহস পান কিভাবে? আন্টি রেগে গিয়ে মিনহোর দিকে তাকিয়ে বললেন, শোনো সুমিন, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমাকে মা বলা বন্ধ করো। আমার একটাই মাত্র সন্তান, আর সে হলো ডেজি। আঙ্কেলও মিনহোর ওপর চিৎকার করে বললেন, তোমার সমস্যাটা কি হে তরুণ? আমরা আমাদের মেয়েকে শাসন করছি, সেখানে তুমি নাক গলানোর কে? মিনহো একগাল হেসে উপহাসের সুরে বলল, ভারী অদ্ভুত ব্যাপার তো। এইমাত্র আপনার স্ত্রী বললেন আপনাদের একটাই মেয়ে, আর সে হলো ডেজি। আবার পরক্ষণেই আপনি সুমিনকে নিজের মেয়ে বলে পরিচয় দিচ্ছেন। ঘটনা কি? তারা কি আলাদা আলাদা স্ত্রীর সন্তান নাকি? এই কথা শুনতেই আঙ্কেল আন্টির মুখ রাগে লাল হয়ে গেল। ডেজি পাশে দাঁড়িয়ে এমনভাবে ভয় পাওয়ার নাটক করতে লাগলো যেন মিনহো ও সুমিন তাকে এখনই গুলি করে মেরে ফেলবে। সুমিন সেখানে থাকা সবাইকে আসল সত্যটা বলে দিল, কিন্তু তারা সুমিনের কোনো কথাই বিশ্বাস করতে রাজি হলো না। ডেজি কান্নার অভিনয় করে বলল, থাক না মা, চলো আমরা এখান থেকে চলে যাই। সুমিন তো তার নতুন বন্ধুদের সাথে ভালোই সময় কাটাচ্ছে, আমরা অহেতুক ওর সুখে ব্যাঘাত ঘটাতে যাব কেন? আন্টি বিষাক্ত চোখে সুমিনের দিকে তাকিয়ে বললেন, কিসের আবার বন্ধু? বিদেশে থেকে মাত্র তো 2 দিন হলো দেশে ফিরেছে, আর এর মধ্যেই এ তো বন্ধু বানিয়ে ফেললো? অসম্ভব। আমার তো মনে হয় ও খুব জলদি এই নিরীহ ছেলেগুলোকেও ব্ল্যাকমেইল করে বড় কোনো ধোকা দেবে। আন্টির এই কটু কথাগুলো সরাসরি সুমিনের মনে গিয়ে লাগলো। সে ভালো করেই জানতো যে এই সব নোংরা নাটকের পেছনে কেবল ডেজিরই হাত রয়েছে। সুমিন আর নিজের রাগ ধরে রাখতে পারল না। সে এগিয়ে গিয়ে ডেজির চুল শক্ত করে ধরে টেবিলের ওপর তার মাথা ঠুকে দেওয়ার চেষ্টা করলো। ডেজি ভয়ে চিৎকার করে উঠল। আঙ্কেল দৌড়ে এসে সুমিনের হাত ধরে চিৎকার করে বললেন, সুমিন, তুমি তোমার সব সীমা অতিক্রম করে যাচ্ছ। সুমিন আঙ্কেলের হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে গর্জে উঠল, আপনাদের মেয়ে যখন সীমা পার করে তখন সব ঠিক থাকে। আপনারা যখন আমাকে অপমান করেন তখন সব ন্যায়সঙ্গত। আমার সাথে যখন অন্যায় হয় তখন বিচার কোথায় যায়? কিন্তু আপনাদের এই দত্তক নেওয়া মেয়ে ডেজির বেলাতেই যত দরদ উতলে ওঠে, তাই না? আমি শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। কাল যদি আমি মিডিয়া ডেকে আপনাদের সব নোংরা মুখোশ খুলে দিই, তবে সমাজ আপনাদের মুখে থুথু দেবে যে নিজেদের আসল মেয়েকে ফেলে রেখে একটা দত্তক নেওয়া মেয়েকে মাথায় তুলে নাচ্ছেন। সুমিনের এই হুঙ্কারে আঙ্কেল, আন্টি আর ডেজি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে রেস্টুরেন্ট ছেড়ে পালিয়ে গেল। সুমিন মিনহোর দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু মনে করবেন না, আজ আর আমার শান্তিতে লাঞ্চ করা হলো না, আমাকে এখন যেতে হবে। সুমিন যখন চলে যাচ্ছিল, মিনহো অনুতপ্ত হয়ে তার হাতে একটি ব্যান্ডেজ তুলে দিল এবং নিজের যত্ন নিতে বলল। সেই মুহূর্তে মিনহোর চোখের দিকে তাকিয়ে সুমিন অদ্ভুত এক ভালোবাসা আর মায়া দেখতে পেল। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে মনে মনে বলল, না না সুমিন, ছেলেটা দেখতে প্রচণ্ড হ্যান্ডসাম, তাই হয়তো তোর মন ভুলছে। ভালোবাসা বা আবেগ বলে কোনো শব্দ তোর ডিকশনারিতে কোনো দিন ছিল না, আর কখনো থাকবেও না। তারা চলে যাওয়ার পর মিনহো আর তার অ্যাসিস্ট্যান্ট দুজনই সুমিনের জন্য গভীর সমবেদনা অনুভব করতে লাগলো, কারণ তার নিজের জন্মদাত্রী পরিবারই তার সাথে একটা কুরানো মেয়ের মতো জঘন্য আচরণ করে আসছে। পরের দৃশ্যে দেখা যায় সুমিন আর মিনহো মেসেজের মাধ্যমে কথা বলছিল। সুমিনকে একটি কাজে সিভিল ব্যুরোতে যেতে হতো। মিনহো সুযোগ বুঝে সুমিনকে তার বিশাল ভিলা বা ব্যক্তিগত বাসভবনে নিমন্ত্রণ জানালো, কারণ মিনহোর সেই আসল ফাইলটি দরকার ছিল। সুমিন মিনহোর সেই প্রাসাদশ্রম বাড়িতে পা দিয়েই অবাক হয়ে বলল, বাহ, এ তো কোনো সাধারণ বাড়ি নয়, মনে হচ্ছে কোনো বিলাসবহুল ট্যুরিস্ট স্পট। মিনহো হেসে বলল, এটা তো কেবল প্রথম বাড়ি যা তুমি দেখছো। এটা যদি তোমার কাছে ট্যুরিস্ট স্পট মনে হয়, তবে আমার দ্বিতীয় বাড়িটা দেখলে মনে হবে আস্ত একটা দেশ। তারা ভেতরে গিয়ে মিনহোর ব্যক্তিগত ক্যাবিনে বসলো। মিনহো আসলে একটা চাল চেলেছিল। সে সুমিনকে সেখানে এনে পরীক্ষা করতে চেয়েছিল যে সে আসলে সেই ব্ল্যাক মাম্বার আসল চোর কিনা। মিনহো সুমিনকে যে তথ্যগুলো দরকার ছিল তা খুব সহজেই তার হাতে তুলে দিল। তারা বেরিয়ে যাওয়ার পর অ্যাসিস্ট্যান্ট মিনহোকে জিজ্ঞেস করল, বস, আমি তো জানতাম আপনি আপনার এই গোপন ক্যাবিনে কাউকে কোনোদিন ঢুকতে দেন না। আজ এই মেয়েকে এখানে আনার অর্থ কি? মিনহো তার আসল প্ল্যানটা খুলে বলল, দেখো, এই মেয়েটা যদি সত্যি ব্ল্যাক মাম্বার সেই সদস্য হয়ে থাকে, তবে আজকের রাতের মধ্যেই আমাদের এই ক্যাবিনে চুরি হবেই হবে। কেউ না কেউ সেই গোপন ফাইলগুলো খুঁজতে ঠিক আসবে, আর তখনই আমরা আসল অপরাধীকে হাতে নাতে ধরে ফেলতে পারবো। কয়েক ঘন্টা পর তারা সিসিটিভি ফুটেজে চোখ রাখল। দেখা গেল রাত গভীর হতেই একটা মেয়ে চুপচাপ ক্যাবিনে ঢুকে ফাইলগুলো চুরি করে পালানোর চেষ্টা করছে। কিন্তু যেই না মেয়েটি ক্যামেরার দিকে মুখ ঘোরাতে গেল, ঠিক সেই মুহূর্তেই পুরো ভিলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল আর ক্যামেরা বন্ধ হয়ে গেল। অ্যাসিস্ট্যান্ট সাথে সাথে পুরো সিকিউরিটি টিমকে অ্যালার্ট পাঠিয়ে দিল। কিন্তু তারা যখন ল্যাপটপ দিয়ে সিকিউরিটি সিস্টেম রিবুট করার চেষ্টা করছিল, তখন দেখতে পেল সব সিস্টেম হ্যাক হয়ে গেছে। সুমিন বাইরে বাগানের অন্ধকারে বসে তার নিজস্ব হাইটেক গ্যাজেট দিয়ে তাদের পুরো সিকিউরিটি সিস্টেম হ্যাক করে রেখেছিল, যাতে তারা কোনোভাবেই কন্ট্রোল ফিরিয়ে নিতে না পারে। অন্যদিকে সুজি যখন সেই ফাইলগুলো নিয়ে সিকিউরিটি পেরিয়ে পালাচ্ছিল, ঠিক তখনই তার সামনে অন্য একটি রাইভাল গ্যাংসের মেয়ে এসে হাজির হলো। তাদের দুজনের মধ্যে শুরু হলো এক তুমুল মারামারি। কিন্তু সিকিউরিটির গার্ডদের আসার শব্দ শুনে তারা বুঝতে পারলো যে প্রচুর গার্ড এগিয়ে আসছে আর তাদের হাতে মারাত্মক সব অস্ত্র রয়েছে। তাই তারা বাধ্য হয়ে দুজন দুই দিকে আলাদা হয়ে পালিয়ে গেল। পরবর্তীতে সুমিন আর সুজি নিরাপদে এক জায়গায় গিয়ে একত্র হলো।
এদিকে মিনহোর অ্যাসিস্ট্যান্ট ল্যাপটপ বন্ধ করে মিনহোকে বলল, বস, এবার তো আপনার বিশ্বাস হয়েছে তো যে সেই চোর ম্যাডাম সুমিন ছিলেন না? মিনহো কপালে ভাঁজ ফেলে বলল, না, আমার সন্দেহ এখন আরও 100 গুণ বেড়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলল, কিন্তু বস, সিসিটিভিতে আমরা স্পষ্ট দেখলাম যে মেয়েটা ভেতরে ঢুকেছিল। তার চুল ছিল একদম ছোট, আর ম্যাডাম সুমিনের চুল তো অনেক লম্বা। মিনহো হেসে জবাব দিল, তুমি কত বোকা! ও কি নিজের আসল চেহারায় চুরি করতে আসবে? ও তো খুব সহজেই একটা ছোট চুলের উইগ পরে নিজের পরিচয় লুকিয়ে আসতে পারে। এক কাজ করো, প্রফেসরকে ফোন করে কলেজের সব মেল ও ফিমেল স্টুডেন্টকে এখনই গ্রাউন্ডে লাইন ধরে দাঁড় করাতে বলো। আমরা দেখতে চাই ম্যাডাম সুমিন এই মুহূর্তে ঠিক কোথায় আছেন। প্রফেসর যখন মধ্যরাতে সব স্টুডেন্টদের ডেকে পাঠালেন, তখন দেখা গেল সুমিন সেখানে অনুপস্থিত। প্রফেসর রাগে ফুঁসছিলেন। তার কিছুক্ষণ পর সুমিন খুব স্বাভাবিক ভঙ্গিতে হেলে দুলে সেখানে এসে উপস্থিত হলো। প্রফেসর রেগে গিয়ে জিজ্ঞেস করলেন, এতক্ষণ তুমি কোথায় ছিলে? সুমিন মেজাজ দেখিয়ে বলল, আমি তো রেস্টরুমে ছিলাম স্যার। আপনারা মাঝরাতে হঠাৎ করে এভাবে সবাইকে ডেকে পাঠালে আমি কিভাবে আমার অর্ধেক কাজ ফেলে রেখে দৌড়ে আসব? প্রফেসর চিৎকার করে উঠতেই সুমিন কড়া গলায় বলল, দেখুন স্যার, রেস্টরুমে যাওয়া আমার নিজস্ব পার্সোনাল রাইট। আমি কখন রেস্টরুমে যাব আর কতক্ষণ থাকব তা নির্ধারণ করার অধিকার আপনাদের কারও নেই। আমাদের কি আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে মাঝরাতে এভাবে গ্রাউন্ডে আসতে হবে? কয়েক সেকেন্ড আগে মাইকে ডেকেই আপনারা আশা করছেন সবাই সাথে সাথে হাজির হয়ে যাবে? আমি তো আরামে ঘুমাচ্ছিলাম, ঘুম ভাঙলো তাই রেস্টরুমে গেলাম। আর যদি আপনাদের এতই সন্দেহ থাকে তবে সব জায়গায় ক্যামেরা বসিয়ে আমাদের ওপর সার্বক্ষণিক স্পাই করা শুরু করে দিন। ঠিক তখনই মিনহো সেখানে এসে হাজির হলো সুমিনকে নিজের মুখে জেরা করার জন্য। মিনহো সুমিনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কোচ তো বললেন তুমি বেশ দেরি করে এসেছো, আর বলছো রেস্টরুমে ছিলে। এটা কেমন বাহানা? সুমিন রেগে গিয়ে মিনহোর দিকে ফিরে বলল, আপনাদের সবার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনারা কি জীবনে কখনো রেস্টরুমে যান না? আমি যদি রেস্টরুমে থেকে থাকি তবে তাতে এত মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? এর চেয়ে বেশি আমার কাছে আর কিসের ইনফরমেশন চান আপনারা? মিনহো তখন সুমিনের জীবনের সব গোপন টাইমলাইন একের পর এক বলতে শুরু করলো। কখন সুমিন অপহৃত হয়েছিল, কখন সে মালয়েশিয়া গেল, কিভাবে সে দেশে ফিরল, আর কিভাবে আবার বিদেশে গিয়ে এখন ফিরে এলো। মিনহো এমনভাবে কথাগুলো বলছিল যাতে সুমিনের মুখের প্রতিক্রিয়া দেখে আসল সত্যটা বের করা যায়। সুমিন মুহূর্তের মধ্যেই বুঝে গেল যে মিনহো তার পেছনে লেগেছে। এটা জানার জন্য সে ব্ল্যাক মাম্বার মেম্বার কি না। কিন্তু সুমিন এক চুলও বিচলিত না হয়ে মিনহোকে এমন কিছু কড়া ও মোক্ষম জবাব দিল যে মিনহো নিজেই নিজের ওপর সন্দেহ করতে বাধ্য হলো। সুমিন ঝড়ের বেগে সেখান থেকে বের হয়ে গেল। মিনহো মনে মনে ভাবতে লাগলো, আমি কি তবে ভুল কোনো মানুষের পেছনে নিজের সময় নষ্ট করছি? আসল অপরাধী হয়তো নিজের কাজ শেষ করে চম্পট দিয়েছে, আর আমি ফালতু এই মেয়েটার পেছনে সময় নষ্ট করছি। অ্যাসিস্ট্যান্ট মিনহোকে বোঝাতে লাগলো, বস, চলুন এখান থেকে ফিরে যাই। আমার তো মনে হয় ম্যাডাম সুমিন একদম নিষ্পাপ। ও সেই ব্ল্যাক মাম্বার মেম্বার কোনোভাবেই হতে পারে না। সুমিন যখন রাতে নিজের ঘরে ফিরছিল তার ছোটবেলার কথা খুব মনে পড়ছিল। ছোটবেলায় যখন তাকে কিডন্যাপ করে অচেনা জায়গায় বন্দি করে রাখা হয়েছিল, তখন অন্য সব বাচ্চারা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতো বা মিলেমিশে থাকতো। কিন্তু সুমিন কখনোই কারো সাথে সহজে মিশতে পারত না, আর তাকে সান্ত্বনা দেওয়ার মতোও কেউ ছিল না। বাবা মা, পরিবার কিংবা কোনো বন্ধু ছাড়া একাকী সেই ভয়াবহ দিনগুলো কিভাবে কেটেছিল তা মনে করে তার চোখ ভিজে উঠল। পরের দৃশ্যে দেখা যায় সুমিন তার বান্ধবী সুজির সাথে সিক্রেট মিটিংয়ে বসেছে। সুজি তাকে জানালো যে মিনহো তার জটিল সার্জারি করার জন্য $10 মিলিয়ন ক্যাশ ফি দিতে রাজি হয়েছে। সুজি সুমিনকে জিজ্ঞেস করলো, তুমি কি সত্যি এই সার্জারিটা করবে সুমিন? ও কিন্তু তোমারই ছোঁড়াগুলিতে আহত হয়েছে। সুমিন হেসে জবাব দিল, তাতে আমার কি যায় আসে? আমি সেখানে কোনো শত্রু হিসেবে যাচ্ছি না, একজন নিউরোসার্জন ডাক্তার হিসেবে যাচ্ছি। সফলভাবে সার্জারি শেষ করব, টাকা নেব আর চলে আসব। আমার তো কেবল ওই $10 মিলিয়ন দরকার। নির্দিষ্ট দিনে মিনহো সার্জারির জন্য প্রস্তুত হলো। সে ডাক্তারকে জানালো যে সেই বিখ্যাত ফিমেল সার্জন অবশেষে তার চিকিৎসা করতে রাজি হয়েছেন। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও ডাক্তারের কোনো দেখা ছিল না। মিনহোর অ্যাসিস্ট্যান্ট ভয়ে কাঁপতে লাগলো। তাদের সাথে কোনো প্রতারণা হচ্ছে না তো? ঠিক সেই মুহূর্তে দরজার পর্দা ঠেলে ভেতরে ঢুকলেন সুমিন। অ্যাসিস্ট্যান্ট সুমিনকে দেখে চোখ কপালে তুলে ফেলল। সে অবাক হয়ে বলল, আপনি তো কেবল একটা সাধারণ নার্সের সাথে এসেছেন, আসল ফিমেল সার্জন কোথায়? তখনই সেখানে থাকা প্রবীণ সিনিয়র সার্জন এগিয়ে এসে বললেন, শান্ত হন, ইনি সেই বিখ্যাত সার্জন যিনি অতীতে 12 ঘন্টা ধরে জটিল অপারেশন করে এক মৃত পথযাত্রী মানুষকে জীবন ফিরিয়ে দিয়েছিলেন। আমি নিজে চোখে ওনাকে সেই অসম্ভব সার্জারি সফলভাবে সম্পন্ন করতে দেখেছি। সিনিয়র সার্জন সুমিনের দিকে তাকিয়ে বিনয়ের সাথে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমি আপনার কাজে কোনো হস্তক্ষেপ করব না। সুমিন মিনহোর দিকে তাকিয়ে পেশাদার গলায় বলল, ভয় পাবেন না, আমি অতীতে কোনো রাগ ধরে রাখি না। আপনার সার্জারি একদম নিখুঁতভাবে হবে। তবে হ্যাঁ, এই সার্জারি শেষ হতে বেশ কিছু ঘন্টা সময় লাগবে। দীর্ঘ 6 থেকে 7 ঘন্টার অত্যন্ত জটিল অস্ত্রোপচারের পর অবশেষে সুমিন সফলভাবে মিনহোর শরীর থেকে সেই মারাত্মক বুলেটটি বের করে নিয়ে এলো। মিনহো এখন সম্পূর্ণ বিপদমুক্ত আর সুস্থ। অস্ত্রোপচার শেষে সুমিন যখন ব্যাগ গুছিয়ে চলে যেতে চাইল, মিনহো তাকে থামালো। মিনহো তাকে মন থেকে ধন্যবাদ জানাতে চাইছিল এবং লাঞ্চ বা ডিনারের প্রস্তাব দিতে গিয়েও দ্বিধায় পড়ে চুপ হয়ে গেল। সুমিন মিনহোর ইতস্তত ভাব দেখে বলল, কি হলো? শরীরে কি এখনো কোনো ব্যথা হচ্ছে?
যদি ব্যথা হয় তবে নার্সকে বলুন, সে আপনাকে অ্যানাস্থেসিয়া বা পেনকিলারের ইঞ্জেকশন দিয়ে দেবে। কথাটা বলেই সুমিন কক্ষ থেকে বেরিয়ে গেল। সুমিন চলে যেতেই অ্যাসিস্ট্যান্ট মুচকি হেসে মিনহোর কাছে এসে বলল, বস, আমি আপনার সাথে এতদিন ধরে আছি, আপনার মুখের ভাব দেখলে আমি বুঝে যাই আপনার মনে কি চলছে। আপনি ম্যাডাম সুমিনকে ভালোবেসে ফেলেছেন, তাই না? কিন্তু নিজের মুখ ফুটে তা স্বীকার করতে পারছেন না। মিনহো চোখ মুখ ঘুরিয়ে বলল, একদম ফালতু কথা বলবে না, আমি শুধু তাকে মন থেকে একটা ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, ব্যাস। অ্যাসিস্ট্যান্ট হেসে বলল, আপনি মুখে যতই অস্বীকার করুন বস, আসল সত্যিটা কিন্তু আমার চোখের সামনে একদম পরিষ্কার। অন্যদিকের দৃশ্যে দেখা যায় সুমিনের বান্ধবী মিনি তাকে গাড়ি নিয়ে রিসিভ করতে এসেছে। সুমিন গাড়িতে বসে মিনহোর জটিল সার্জারি আর তাদের কথোপকথনের কথা মিনির কাছে বলছিল। মিনি অবাক হয়ে জিজ্ঞেস করল, সুমিন, তুমি কি একবারও জানার চেষ্টা করনি যে লোকটা ঠিক কী কারণে তোমাদের সেই সিক্রেট ফাইলগুলো চুরি করতে চেয়েছিল? সুমিন গম্ভীর হয়ে উত্তর দিল, না, আপাতত আমি তা জানতে চাইনি, কারণ ফাইলগুলো এখন নিরাপদে আমার হাতে চলে এসেছে। তবে হ্যাঁ, সে যদি আবার সেই ফাইল হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তবে আমি নিশ্চয়ই তার আসল উদ্দেশ্য খুঁজে বের করব। এদিকে মিনহোর অফিসে অ্যাসিস্ট্যান্ট এসে তাকে খবর দিল, বস, ব্ল্যাক মাম্বার প্রধান সদস্যদের একটি জরুরি মিটিং শহরের একটা কফি শপে হতে যাচ্ছে। এই খবর শোনা মাত্রই মিনহো বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকে আটকে দিয়ে বলল, ডাক্তার সুমিন কঠোরভাবে বলে গেছেন আপনাকে কয়েক সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। মিনহো কারোর কথা না শুনে বলল, আমি বাইরে যাব ঠিকই, কিন্তু গাড়ি থেকে এক পাও নিচে নামব না। গাড়ির ভেতর বসেই সব নজরদারি করব। কফি শপের ভেতরে সুমিন ছদ্মবেশে বসে চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। সে দেখতে পেল সুজি যার সাথে গোপন কথা বলতে এসেছে সেই লোকটির সাঙ্গপাঙ্গরা চারপাশ ঘিরে রেখেছে। সুমিন বুঝতে পারল যে সুজি বের হওয়া মাত্রই তারা সুজির পিছু নেবে। তাই সুমিন বুদ্ধি করে বাইরে থেকে এক গুচ্ছ কালারফুল বেলুন কিনে আনলো এবং কফি শপের সামনে বিশাল বেলুনের দেওয়াল তৈরি করে লোকগুলোর নজর অন্যদিকে ঘুরিয়ে দিল, যাতে সুজি সেই সুযোগে নিরাপদে কেটে পড়তে পারে। কিন্তু কফি শপ থেকে বের হতেই সুমিনের মুখোমুখি হয়ে গেল মিনহো আর তার অ্যাসিস্ট্যান্ট। তারা জোর করে সুমিনকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে জেরা করতে শুরু করলো। সুমিন গাড়ির পেছনের সিটে বসেই মিনহোকে বকা দিতে লাগলো, আপনাকে না ডাক্তার হিসেবে আমি কড়া নির্দেশ দিয়েছিলাম সম্পূর্ণ বেড রেস্টে থাকার জন্য। আপনি এই অবস্থায় বাইরে কেন ঘুরে বেড়াচ্ছেন? আপনার শরীরের ক্ষত যদি চিরতরে খারাপ হয়ে যায় তবে কিন্তু তার দায় আমি নেব না। আপনার কমপক্ষে আরও 2 সপ্তাহ টানা বিশ্রামে থাকা উচিত ছিল। মিনহো সেসব কথা কানে না তুলে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, আমার প্রশ্নের সোজা উত্তর দাও, তুমি ওই কফি শপের সামনে ওই বেলুনগুলো নিয়ে কি করছিলে? সুমিন হাত নেড়ে সহজ গলায় বলল, আমি তো সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াতে বেরিয়েছিলাম। রাস্তায় বেলুনগুলো দেখে খুব পছন্দ হলো, তাই কিনে নিলাম। এগুলো কি আবার আপনাকে ফেরত দিতে হবে নাকি? ঠিক সেই সময় মিনহো সুমিনের চোখের সামনে সুজির একটা ছবি তুলে ধরে জিজ্ঞেস করল, এই ফিমেল মেম্বারকে চেনো? ইনি তো তোমার কলেজের একজন প্রফেসর, তাই না? সুমিন কোনো প্রকার ইতস্তত না করে স্বাভাবিক ভঙ্গিতে বলল, ওহ, ইনি তো আমাদের কলেজের নতুন প্রফেসর, কিন্তু আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না। আপনি কি ওনাকে খুব ভালোভাবে চেনেন? চিনলে আমাকে একটু পরিচয় করিয়ে দেবেন প্লিজ, তাহলে হয়তো ফাইনাল পরীক্ষায় আমি একটু ভালো মার্কস পেতে পারি। সুমিনের এই অতি সাধারণ আর বোকা বোকা উত্তর শুনে মিনহো পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল। সে মনে মনে ভাবল, একটা মেয়ে যদি সত্যি মাস্টারমাইন্ড চোর হতো তবে সে কখনো পরীক্ষার মার্কস নিয়ে চিন্তা করতো না। তার মানে আমি বোধহয় সত্যি সত্যি এই মেয়েটার ওপর ভুল সন্দেহ করে আসছি। কিছুক্ষণ পর মিনহো সুমিনকে গাড়ি চালিয়ে একটি অচেনা ও শান্ত জায়গায় নিয়ে গেল। সেটি ছিল একটি নিরিবিলি গ্রেভইয়ার্ড বা কবরস্থান। মিনহো চোখ ভেজা গলায় সুমিনকে জানালো যে অতীতে ব্ল্যাক মাম্বার কিছু বিপজ্জনক গ্যাংস্টারের পারস্পরিক গোলাগুলির মাঝে পড়ে তার নিরীহ বাবা মা অকালে প্রাণ হারিয়েছিলেন। আর সেই দিন থেকেই মিনহো শপথ নিয়েছিল যে সে এই ইল্লিগাল ক্রাইম গ্যাংগুলোর সমস্ত নথিপত্র ফাঁস করে দেবে, যাতে আর কোনো সন্তানকে অকালে তার বাবা মাকে হারাতে না হয়। ঠিক সেই মুহূর্তে সুমিনের ফোনে তার আঙ্কেলের একটা কল এলো। ফোনে আঙ্কেল চিৎকার করে সুমিনের কাছে সাহায্য চাইছিলেন। সুমিন বিরক্তি প্রকাশ করে শীতল কণ্ঠে বলল, আপনারা আমার কাছে সাহায্য চাইছেন নাকি আমি আপনাদের কাছে জীবন ভিক্ষা চাইছি? এ কথা বলেই সে ফোনটা সজোরে কেটে দিল। মিনহো সুমিনের হাত ধরে শান্ত গলায় বলল, সুমিন, তোমার পরিবারের সাথে তোমার সমস্যা আমি বুঝতে পারছি। ভবিষ্যতে যদি কখনো তোমার পরিবারের কোনো বিষয়ে আমার সাহায্যের প্রয়োজন হয় তবে তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো। সুমিন এক মৃদু হাসি দিয়ে বলল, তার কোনো প্রয়োজন পড়বে না মিস্টার। আমি খুব ভালো করেই জানি আমার পরিবারকে কিভাবে নিজের শক্ত হাতে হ্যান্ডেল করতে হয়। অন্যদিকে সান ফ্যামিলির বাড়িতে তখন চরম অশান্তি চলছিল। আঙ্কেল আর আন্টি সুমিনের ওপর প্রচণ্ড রেগে আগুন হয়েছিলেন। আঙ্কেল আন্টিকে লক্ষ্য করে চিৎকার করে বললেন, তুমি ওকে কিভাবে লালন পালন করেছো? মেয়েটা এখন বাড়িতে পা রাখতেও রাজি হচ্ছে না। আন্টি রেগে গিয়ে বললেন, আমাকে দোষ দিচ্ছ কেন? ও কি শুধুই আমার মেয়ে? তোমার কোনো দায়িত্ব নেই? আঙ্কেল দুশ্চিন্তায় মাথায় হাত দিয়ে বললেন, তুমি তো ভালো করেই জানো আমাদের ওই বিদেশি বিজনেস ইনভেস্টমেন্টটা কতটা জরুরি। ওই ধনকুবের জিয়াওয়ের সাথে যদি সুমিনের বিয়ে না দিই তবে আমরা পথে বসে যাব। ঠিক সেই সময় ডেজি একটি কুটিল বুদ্ধি নিয়ে তাদের কাছে এলো। সে মিষ্টি হেসে বলল, বাবা, মা, তোমরা একদম চিন্তা করো না। আর ঠিক 2 দিন পরেই তো আমাদের গ্র্যান্ডপার ডেথ অ্যানিভার্সারি। সুমিন তো গ্র্যান্ডপাকে অন্ধের মতো ভালোবাসত, তাই এই বিশেষ দিনটিতে সে চাইলেও দূরে থাকতে পারবে না, তাকে বাড়িতে আসতেই হবে। আর তখনই তোমরা সেই ইনভেস্টর জিয়াওয়ের সাথে কথা বলে সুমিনের বিয়ের পাকা ব্যবস্থা করে ফেলতে পারবে। পরদিন রাতে আঙ্কেল সুমিনকে ফোন করে অ্যানিভার্সারি ইভেন্টের কথা জানিয়ে বাড়িতে ডেকে পাঠালেন। সুমিন ফোনে মিষ্টি হেসে বলল,
আপনারা হঠাৎ করে আমার জন্য এত বড় ইভেন্ট আয়োজন করছেন তা দেখে আমার কিন্তু বেশ সন্দেহ হচ্ছে। এতদিন তো আমাকে পরিবারের সন্তান বলে স্বীকার করতেই আপনারা লজ্জাবোধ করতেন, আর আজ হঠাৎ করে মনে পড়ে গেল যে আমিও এই পরিবারের একটা অংশ। ফোন রেখে সুমিন মিনহোর কাছে গিয়ে তার শৈশবের সেই ট্রমা আর পরিবারের নোংরা আচরণের কথাগুলো খুলে বলল। মিনহোর মনে সুমিনের জন্য এক গভীর মায়া ও ভালোবাসার জন্ম হলো। সে বুঝতে পারল সুমিনের শৈশবটা সাধারণ আর 10টা বাচ্চার মতো রঙিন ছিল না, বরং তাকে এক নিষ্ঠুর ও যান্ত্রিক পরিবেশে নির্মমভাবে বড় হতে হয়েছে। ইভেন্টের দিন সান ফ্যামিলির বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হলো, তবে ধনকুবের জিয়াও সুমিনের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে উঠছিল। সে আঙ্কেলকে কড়া ভাষায় হুমকি দিয়ে বলল, মিস্টার সান, আমি কিন্তু কোনো সাধারণ মেয়ের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার মতো লোক নই। আপনার মেয়ে যদি আগামী 10 মিনিটের মধ্যে না আসে তবে আমি আমার পুরো $10 মিলিয়ন ইনভেস্টমেন্ট এখনই প্রত্যাহার করে নেব। আঙ্কেল আন্টি ভয়ে তার পায়ে ধরার বাকি রেখে সান্ত্বনা দিতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে সুমিন রাজকীয় পোশাকে ঘরে এসে প্রবেশ করল। আঙ্কেল তৎক্ষণাৎ জিয়াওয়ের সাথে সুমিনের পরিচয় করিয়ে দিলেন, কিন্তু সুমিন জিয়াওয়ের দিকে একবার চোখ তুলে তাকালোও না, বরং নিজের ফোন নিয়ে ব্যস্ত রইল। আন্টি জিয়াওকে তোষামত করে বললেন, জিয়াও সাহেব, কিছু মনে করবেন না, আমাদের সুমিন একটু লাজুক আর গম্ভীর প্রকৃতির মেয়ে, ও সব সময় নিজের জগতেই থাকতে ভালোবাসে। ঠিক সেই মুহূর্তে ডেজি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে সুমিনের সামনে দাঁড়ালো। সুমিন ডেজির এই অস্বাভাবিক ভালো ব্যবহার দেখে মনে মনে ভীষণ অবাক হলো, কিন্তু তবুও সে না বলতে না পেরে সেই পানির গ্লাসটি এক চুমুকে খেয়ে ফেলল। কিন্তু সুমিন জানতো না যে সেই পানির মধ্যে ডেজি আগে থেকেই কড়া ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিল, যাতে সুমিন অচেতন হয়ে পড়লে তারা জিয়াওয়ের সাথে তাকে এক ঘরে বন্দি করে দিতে পারে। কিছুক্ষণ পর সুমিনের মাথা ঘুরতে লাগলো এবং সে দোতলার একটা বেডরুমে গিয়ে শুয়ে পড়ল। জিয়াও সুযোগ বুঝে ঘরের দরজা বন্ধ করে সুমিনের দিকে এগোতে লাগলো, কিন্তু সুমিন কোনো সাধারণ মেয়ে ছিল না। কঠিন শারীরিক অনুশীলনের কারণে সেই ঘুমের ওষুধ তার উপর পুরোপুরি কাজ করতে পারেনি। সে হঠাৎ করে চোখ খুলে সজোরে উঠে বসল। জিয়াওকে তার দিকে এগোতে দেখে সুমিন এক মুহূর্ত সময় নষ্ট না করে পাশে থাকা একটি ভারী বেসবল ব্যাট শক্ত করে হাতে তুলে নিল। সে দাঁতে দাঁত চেপে বলল, জিয়াও সাহেব, আপনার বুঝি মেয়েদের গায়ে জোর খাটানোর খুব শখ, তাই না? আর আমার শখ হলো আপনার মতো নোংরা মানসিকতার পুরুষদের হাড়গোড় ভেঙে গুঁড়ো করে দেওয়া। দরজার বাইরে আঙ্কেল, আন্টি আর ডেজি কানের কাছে হাত রেখে শুনছিল ভেতরে কি হচ্ছে। তারা ভাবছিল তাদের নোংরা প্ল্যান সফল হচ্ছে, কিন্তু হঠাৎ করে এক বিকট শব্দে বেডরুমের দরজা ভেঙে জিয়াওয়ের রক্তাক্ত দেহ সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে এসে পড়ল। তা দেখে আঙ্কেল, আন্টি আর ডেজির বুকের রক্ত হিম হয়ে গেল। সুমিন হাতে রক্তমাখা বেসবল ব্যাট নিয়ে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো। সে এক চরম শ্লেষাত্মক হাসি দিয়ে বলল, আমি আপনাদের সাথে ভালো ব্যবহার করার যতই চেষ্টা করি না কেন, আপনারা কিছুতেই শুধরাবেন না, তাই না? আপনারা যদি আমাকে এতই ঘৃণা করেন তবে এই ফ্যামিলি রেজিস্ট্রি থেকে আমার নামটা চিরতরে মুছে দিচ্ছেন না কেন? কিন্তু আপনারা তা করবেন না, কারণ আপনারা ভালো করেই জানেন রেজিস্ট্রি থেকে আমার নাম বাদ পড়লে গ্র্যান্ডপার রেখে যাওয়া বিশাল সম্পত্তির এক আনা করিও আপনারা লিগালি পাবেন না। সুমিন আঙ্কেলের জামার কলার শক্ত করে ধরে গর্জে উঠল, যদি বলিদানই দিতে হয় তবে আপনাদের এই পেয়ারি দত্তক নেওয়া মেয়ে ডেজিকে বিক্রি করে দিচ্ছেন না কেন? সুমিন তাদের ওপর চরম ঘৃণা প্রকাশ করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে সেখান থেকে বের হয়ে গেল। রাস্তায় নেমে সুমিনের মাথা প্রচণ্ড ঘুরছিল, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। ঠিক সেই সময় মিনহো তার গাড়ি নিয়ে সেখান থেকে যাচ্ছিল। সুমিনকে রাস্তার ওপর ঢলে পড়তে দেখে মিনহো তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে এসে তাকে নিজের বুকে জড়িয়ে ধরে বাঁচিয়ে নিল। মিনহো সুমিনকে রাস্তার পাশের একটি বেঞ্চে এনে বসালো। সুমিন নিস্তেজ হয়ে মিনহোর কাঁধে নিজের মাথাটি রেখে শান্তভাবে চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর সুমিনের জ্ঞান ফিরলে মিনহো তাকে জিজ্ঞেস করল, তোমার পরিবারের সাথে কি আবার কোনো বড় ঝামেলা হয়েছে? তোমার হাতের ছাল উঠে রক্ত পড়ছে কেন? সুমিন মিনহোর দিকে তাকিয়ে এক বিষণ্ণ হাসি দিয়ে বলল, ওরা কিছু টাকার ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য আজ আমাকে একটা পশুর হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিল। কথাটা শুনে মিনহোর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে পরম মমতায় সুমিনের ক্ষতে ব্যান্ডেজ বাঁধতে শুরু করলো। সেই মুহূর্তে তাদের দুজনের মুখ খুব কাছাকাছি চলে এলো, তাদের চোখের দৃষ্টি একে অপরের মধ্যে হারিয়ে গেল। সুমিন মনে মনে ভাবল মিনহো হয়তো তাকে চুমু খাবে, কিন্তু মিনহো নিজের আবেগকে সামলে নিয়ে আলতো করে পেছিয়ে এলো। সুমিন পরিবেশ হালকা করার জন্য জিজ্ঞেস করলো, তা মিস্টার, আপনি মাঝরাতে এই অচেনা রাস্তায় কি করছেন? মিনহো বিষণ্ণ মুখে জানালো যে তার বিজনেসের কিছু গোপন ফাইলের সমস্যার কারণে সে চিন্তিত। সুমিন সাথে সাথে বলল, চলুন আপনার অফিসে, আমি আপনার এই টেকনিক্যাল প্রবলেম 1 মিনিটে সলভ করে দিচ্ছি। অফিসে গিয়ে সুমিন তার হাইটেক স্কিল ব্যবহার করে মিনহোর সব কঠিন ডাটা মাত্র কয়েক মিনিটে রিকভার করে দিল। মিনহো তো অবাক হয়ে ভেবেই পাচ্ছিল না যে এই বিওশের সাধারণ মেয়েটি কিভাবে এত জটিল কোডিং আর হ্যাকিং স্কিল জানে। ঠিক সেই মুহূর্তে মিনহোর অ্যাসিস্ট্যান্ট ঘরে ঢুকে মিনহোকে এক চমকপ্রদ তথ্য জানালো। সেই ইনভেস্টিগেশন থেকে অবশেষে প্রমাণিত হয়ে গেছে যে সুমিনই আসলে ব্ল্যাক মাম্বার সেই রিয়েল মাস্টারমাইন্ড কমান্ডার, যাকে তারা এতদিন ধরে হন্যে হয়ে খুঁজছিল। অ্যাসিস্ট্যান্ট আরও একটি স্পর্শকাতর খবর জানালো যে আঞ্জুয়া নামের এক বিপজ্জনক মহিলা গ্যাংস্টার তাদের ওপর আক্রমণ করতে আসছে। এই আঞ্জুয়াই ছিল সেই কুখ্যাত চাইল্ড ট্রাফিকিং বা শিশু পাচারকারী দলের মূল প্রধান, যে অতীতে ছোট ছোট শিশুদের অপহরণ করে এক দেশ থেকে অন্য দেশে বিক্রি করে দিত। সুমিন আর মিনহো সময় নষ্ট না করে যৌথভাবে আঞ্জুয়ার আস্তানায় হানা দিল। সুমিনের পুরনো শত্রু আঞ্জুয়া সেখানে সুজির ওপর আক্রমণ চালাতে যাচ্ছিল, কিন্তু মিনহো ঠিক সময়ে সুমিনের সামনে এসে ঢাল হয়ে দাঁড়িয়ে সুমিনকে রক্ষা করল। সুমিন অবাক হয়ে মিনহোর দিকে তাকিয়ে বলল, এটা তো তোমার মিশনের অংশ ছিল না?
তুমি কেন নিজের জীবন ঝুঁকিতে ফেললে? মিনহো সুমিনের চোখের দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বলল, তোমাকে যে কোনো মূল্যে সেফ রাখাটাই এখন আমার জীবনের সবচেয়ে বড় মিশন। সুমিন! তারা দুজনে মিলে এক চরম ও দুর্ধর্ষ ফাইট লড়ে আঞ্জুয়ার পুরো গ্যাংকে ধুলোয় মিশিয়ে দিল এবং আঞ্জুয়াকে হাতে নাতে গ্রেপ্তার করল। মিশন শেষ করে তারা মিনহোর বাড়িতে ফিরে এলো। সুমিন পরম মমতায় মিনহোর শরীরের নতুন ক্ষতগুলোতে মলম লাগিয়ে দিতে লাগলো। ঘরটিতে তখন এক স্বর্গীয় নীরবতা বিরাজ করছিল। মিনহো সুমিনের খুব কাছে এগিয়ে এলো। সুমিনও এবার তার চোখ দুটি শান্তভাবে বন্ধ করে নিল। কিন্তু ঠিক সেই রোমান্টিক মুহূর্তে কবাট খুলে অ্যাসিস্ট্যান্ট ভেতরে ঢুকে পড়ল এবং তাদের সেই সুন্দর মুহূর্তে ব্যাঘাত ঘটালো। অ্যাসিস্ট্যান্ট লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে জানালো যে আঞ্জুয়াকে ইন্টারোগেশন সেল বা জিজ্ঞাসাবাদ কক্ষে নিয়ে আসা হয়েছে। সুমিন ও মিনহো ইন্টারোগেশন সেলে গিয়ে আঞ্জুয়াকে মুখোমুখি প্রশ্ন করতে শুরু করলো। সেখানে আঞ্জুয়া নিজের মুখে স্বীকার করল যে সেই বহু বছর আগে সুমিনকে তার আসল পরিবার সান ফ্যামিলির কাছ থেকে অপহরণ করার মূল মাস্টারমাইন্ড ছিল সে নিজেই। এই সত্যটি জানার পর সুমিনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে জানতে পারল যে তার জীবনের সব সুখ শান্তি কেড়ে নেওয়ার পেছনে এই আঞ্জুয়া আর তার সহযোগী ওয়াংশই মূল অপরাধী ছিল। আঞ্জুয়া আরও জানালো যে তার প্রধান ডান হাত ওয়াংশ বর্তমানে অন্য একটি গোপন আস্তানায় আরও কিছু নিষ্পাপ শিশুকে জিম্মি করে রেখেছে। সুমিন আর মিনহো এক মুহূর্ত দেরি না করে ওয়াংশর গোপন ডেরায় হামলা চালালো। ওয়াংশ একটা ছোট নিষ্পাপ মেয়েকে গলায় ছুরি ধরে হুমকি দিচ্ছিল যে তারা যদি পিছিয়ে না যায় তবে সে মেয়েটিকে মেরে ফেলবে। কিন্তু সুমিন আর মিনহোর সুনির্দিষ্ট আর চটজলদি আক্রমণের সামনে ওয়াংশর কোনো চালই টিকতে পারল না। সুমিন একশটে ওয়াংশর হাত থেকে ছুরিটি ফেলে দিল আর মিনহো তাকে ফ্লাইং কিকে মাটিতে পিষে ফেলল। জিম্মি শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হলো এবং ওয়াংশকে পুলিশ চিরতরে গড়াদের পেছনে পাঠালো। সব অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়ার পর অবশেষে পুরো শহর ও তাদের গ্যাং শান্ত হলো। পুলিশ স্টেশনের বাইরে এসে মিনহো সুমিনের দিকে ফিরে এক মিষ্টি হাসি দিল। সে সুমিনের হাত দুটি নিজের হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত ভালোবাসার সাথে জিজ্ঞেস করল, সুমিন, আমাদের এই মিশন তো আজ সফলভাবে শেষ হলো। এবার কি আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন মিশনটা শুরু করতে পারি? সুমিন একটু অবাক হয়ে মিনহোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, নতুন মিশন? সেটা আবার কি মিশন? মিনহো সুমিনের আরও কাছে গিয়ে পরম ভালোবাসায় বলল, সারা জীবন একসাথে পথ চলার জীবনভিত্তিক মিশন। সুমিন এক গাল মিষ্টি হেসে মিনহোর বুকে নিজের মাথাটি রাখল। মিনহো পরম মমতায় সুমিনের ঠোঁটে ভালোবাসার এক গভীর পরশ এঁকে দিল। অতীতের সব কষ্ট, যন্ত্রণা আর রক্তক্ষয়ী সংগ্রাম পেছনে ফেলে সুমিন আর মিনহো একসাথে তাদের জীবনের এক নতুন রঙিন অধ্যায়ের সূচনা করল। আর এভাবেই তাদের এই রোমাঞ্চকর নাটকের সুন্দর সমাপ্তি ঘটল।